এখন আমরা নরহরি দাস গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় একটি বইয়ের নাম টুনটুনির বই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ? উত্তর হবে তার লেখা গল্প অবলম্বনে তৈরি যে সিনেমাটা আমি দেখেছি সেটা হলো গুপি গাইন বাঘাবাইন। 3 নম্বরে কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। 3-এর 1 প্রশ্নে কি বলেছে? তুমি কি খাও? ছাগলছানা স্যারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর হবে নরহরি দাস গল্পে ছাগলছানা স্যারকে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল। 3-এর 2 প্রশ্নে কি বলেছে? গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করল? উত্তর হবে গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করল। 3-এর 3 প্রশ্নে কি বলেছে? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর হবে নরহরি দাস গল্পে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে গিয়েছিল ভালো ঘাস খাওয়ার জন্য। 3-এর 4 প্রশ্নে কি বলেছে? ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর হবে নরহরি দাস গল্পে ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি কারণ বনের ভিতর খুব চমৎকার ঘাস খেয়ে তার পেট ভারী হয়ে গিয়েছিল। 3-এর 5 প্রশ্নে কি বলেছে? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর হবে নরহরি দাস গল্পে অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। 3-এর 6 প্রশ্নে কি বলেছে? বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর হবে গল্পে শিয়াল কিছুক্ষণ আগে তার মামার বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে আবার সে ব্যস্ত হয়ে তার মামার বাড়িতে ফিরে আসে, এটা দেখে বাঘ আশ্চর্য হয়েছিল। 3-এর 7 প্রশ্নে কি বলেছে? শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর হবে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাবে এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। 3-এর 8 প্রশ্নে কি বলেছে? ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর হবে ছাগলছানা দূর থেকেই শিয়াল ও বাঘকে দেখতে পেয়ে শিয়ালকে বলেছিল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এটা শুনেই ভয় পেয়ে সেখান থেকে বাঘ পালিয়ে গিয়েছিল। এভাবেই ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। 4 নম্বরে কি বলেছে? নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। উত্তর লেখা হয়েছে এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ভয়ানক, এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে সর্বনাশ, এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে সারা রাত, এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে অন্ধকার, এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে নিমন্ত্রণ, এই বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ছাগলছানা। 5 নম্বরে কি বলেছে? নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। 5-এর 1 উত্তর হবে যেখানে মাঠের পাশে বন আছে সেখানে বনের ধারে মস্ত পাহাড়ের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 5-এর 2 উত্তর হবে সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। 5-এর 3 উত্তর হবে ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। 5-এর 4 উত্তর হবে বাঘ শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। 5-এর 5 উত্তর হবে বাঘ ভাবে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। 6 নম্বরে কি বলেছে? একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। উত্তর লেখা হয়েছে বন হয়ে যাবে জঙ্গল, ছাগল হয়ে যাবে অজ, আশ্চর্য হয়ে যাবে অবাক, সাজা হয়ে যাবে শাস্তি, তৃণ হয়ে যাবে ঘাস। 7 নম্বরে কি বলেছে? বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। উত্তর পাহাড়,
প আকারের জন্য আ, হ আকারের জন্য আ আর ডয়মিড পাহাড়, মস্ত ম যোগ হবে অ ম স্ত দন্তস্ব তয় দন্তস্ব যোগ ত অ যোগ অ সন্ধে দন্তস্ব যোগ স ধে একার আছে দন্তন্য ধ দন্তন্য ধ একারের জন্য এ অন্ধকার অ যোগ দন্তন্য ধ দন্তন্য যোগ ধ তার সঙ্গে যুক্ত হবে অ অন্ধকার ক আকারের জন্য আ তারপরে হবে র অন্ধকার 50 প যোগ প চাষ ইয় চয়ে ইয় যোগ চ আকারের জন্য আ তারপরে তালিবস্য আছে তালিবস্য 50 আস্পর্ধা আ যোগ দন্তস্বয়ে প দন্তস্ব যোগ প তার সঙ্গে যুক্ত হবে অ আস্পর্ধা র রেপের জন্য র যোগ ধ আকারের জন্য আ আস্পর্ধা ব্যস্ত ব যোগ জফলার জন্য জ যুক্ত হবে অ ব্যস্ত দন্তস্বয়ে ত দন্তস্ব যোগ ত আর ও ব্যস্ত নিঃশ্বাস দন্তন্য যোগ হস্যই হস্যিকারের জন্য হস্যই যোগ তালিবস্যে ব তালিবস্য যোগ ব আকারের জন্য আ তারপরে আছে দন্তস্ব নিঃশ্বাস 8 নম্বরে কি বলেছে নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য নয় চিহ্নিত করো। বাক্য হলে টিক চিহ্ন দাও, বাক্য না হলে ক্রস চিহ্ন দিয়ে শুদ্ধ করে লেখো। এখানে বলেছে মাঠের পাশেই বন, এটা বাক্য হবে। তাই কি হয়, এটাও বাক্য হবে। নরহরি দাস এসে, এটা বাক্য নয়। এখানে লেখা হয়েছে নরহরি দাস আসছে। আমি সেখানে গেলে, এটা ক্রস হবে, বাক্য হবে না। আমি সেখানে যাব, এটা বাক্য হবে। ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা হবে বাক্য। 9 নম্বরে কি বলেছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। 9-1 উত্তর হবে গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 9-2 উত্তর হবে তোকে দিলুম 10 বাঘের কড়ি। 9-3 উত্তর হবে সে রাগ আর কিছুতেই গেল না। 9-4 উত্তর হবে তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। 9-5 উত্তর হবে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। 10 নম্বরে কি বলেছে বাক্য রচনা করো। উত্তর মস্ত, আমাদের বাড়ির পাশে মস্ত এক নিম গাছ আছে। জন্তু, জন্তুরা বন জঙ্গলে ঘোরাফেরা করে। চমৎকার, সুকান্ত চমৎকার ছবি আঁকে। বুদ্ধিমান, যারা বুদ্ধিমান তারা পড়াশোনা ভালো করে। নিমন্ত্রণ, রোহিতের পরিবার পাশের বাড়ি এক বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিল। 11 নম্বরে কি বলেছে এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। উত্তর হবে 1 নম্বর বাক্য হবে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইল। 2 নম্বর বাক্য হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। 3 নম্বর বাক্য হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। 4 নম্বর বাক্য হবে সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো। 5 নম্বর বাক্য হবে সেই গর্তটা ছিল এক শিয়ালের। 6 নম্বর বাক্য হবে শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল। 7 নম্বর বাক্য হবে ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বললে 50 বাঘে মোর এক গ্রাস। 8 নম্বর বাক্য হবে শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। 9 নম্বর বাক্য হবে শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল। 10 নম্বর বাক্য হবে বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে। 11 নম্বর বাক্য হবে ছাগলছানা বলল দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। 12 নম্বর বাক্য হবে সে শুনে বাঘ 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। 13 নম্বর বাক্য হবে সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। 12 নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12-1 প্রশ্নে কি বলেছে এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে, তোমার এমন মনে হওয়ার কারণ কি? উত্তর লেখা হয়েছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নরহরি দাস গল্পে ছাগলছানাকে বুদ্ধিমান বলে মনে হয়েছে। গল্পে দেখা যায় ছাগল ঘাস খেয়ে এত ভারী হয়ে যায় যে
সে আর বাড়ি যেতে না পেরে শিয়ালের এক গর্তে ঢুকে পড়ে। শিয়াল যখন তার গর্তের কাছে আসে তখন ছাগলের কালো রঙের জন্য অন্ধকারে ভালো করে দেখতে পায় না। রাক্ষস ঠাক্ষস ভেবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, গর্তে কে? ছাগলটা তখন বুদ্ধি খাটিয়ে বলেছিল যে সে শিয়ালের মামা নরহরি দাস, 50 বাঘে তার এক এক গ্রাস। এটা শুনে শিয়াল খুব ভয় পেয়েছিল। শেষে আমরা দেখতে পাই যে বাঘ কিভাবে শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছিল। দুজনে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা আবার নিজের বুদ্ধির পরিচয় দিয়েছিল। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলেছিল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘে নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এটা শুনেই ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। এভাবেই ছাগলছানার বুদ্ধির পরিচয় এই গল্পে পাওয়া যায়। 12-2 প্রশ্নে কি বলেছে? বুদ্ধি যার বল তার। এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। উত্তর, গল্পের নাম হচ্ছে সিংহ ও খরগোশ। এই গল্পটা পড়ে আমরা যা জানতে পারি, যার বুদ্ধি আছে কেবল সে শক্তিশালী। 13 নম্বরে কি বলেছে? গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি করে বাক্য লেখো। সর্বনাম কি হবে? তার, তোকে, তোমার, সে, আমার। তার দিয়ে তার বাড়ি কলকাতা। তোকে দিয়ে বাক্য লেখা হয়েছে তোকে বাগানে একটা গাছ লাগাতে হবে। তোমার দিয়ে বাক্য লেখা হয়েছে তোমার বাবা খুব ভালো মানুষ। সে দিয়ে বাক্য লেখা হয়েছে সে ভালো করে পড়াশোনা করে। আমার দিয়ে বাক্য লেখা হয়েছে আমার প্রিয় খাদ্য ভাত ও ডাল। 14 নম্বরে কি বলেছে? কারণ কি লেখো। 14-1, ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না। উত্তর, কারণ ছাগলছানা তখনও বড় হয়নি। 14-2, ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। উত্তর, কারণ সন্ধে হয়েছিল। 14-3, সে মানে শেয়াল ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। উত্তর, কারণ ছাগলছানাটা কালো থাকার জন্য শিয়াল অন্ধকারে ভালো করে দেখতে পাচ্ছিল না। 14-4, বাবা গো বলে সেখান থেকে শেয়ালের দে ছুট। উত্তর, কারণ ছাগলছানা নিজেকে সিংহের মামা নরহরি দাসের পরিচয় দিয়েছিল আর বলেছিল 50 বাঘে তার এক এক গ্রাস। 14-5, বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় আস্পর্ধা। উত্তর, কারণ শিয়ালের মুখ দিয়ে বাঘ এ কথা শুনেছিল 50 বাঘে তার এক এক গ্রাস। 15 নম্বরে কি বলেছে? নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। 15-1, হ্যাগা তুমি কি খাও। এই বাক্যটা হয়ে যাবে প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন আছে। 15-2, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই বাক্যটা হয়ে যাবে নির্দেশ। 15-3, যাসনে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এই বাক্যটা হয়ে যাবে উপদেশ। 15-4, এখন চলো বাড়ি যাই। এই বাক্যটা হয়ে যাবে ইচ্ছা। 15-5, শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এই বাক্যটা হয়ে যাবে ভয়। 15-6, কি ভাগ্নে এই গেলে, আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে। এই বাক্যটা হয়ে যাবে প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন আছে। 16 নম্বরে কি বলেছে? গল্পটিতে কে কোন সময়ে কি করছিল তা লেখো। উত্তর লেখা হয়েছে ছাগলছানার মা ভয় দেখিয়ে গর্তের ভিতর থাকতে বলেছিল যখন ছাগলছানা ছোট ছিল। ছাগলছানা একটু বড় হওয়ার পর সে গর্তের বাইরে চলে এলো। ষাঁড় ছাগলছানার কথায় ষাঁড় তাকে বনের ভিতর ঘাস খেতে নিয়ে গিয়েছিল। শিয়াল কালো ছাগলকে অন্ধকারে ভালোভাবে না দেখতে পেয়ে রাক্ষস টাক্ষস ভেবে গর্তের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। বাঘ শিয়ালকে সাহায্য করতে গিয়ে নিজেই ছাগলছানার কথা শুনে পালিয়ে গিয়েছিল। 17 নম্বরে কি বলেছে? শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শেয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। উত্তর লেখা হয়েছে
শক্তির দিক থেকে বাঘ এগিয়ে থাকলেও এই গল্পে ভীরুর পরিচয় পাওয়া যায়। বুদ্ধির দিক থেকে শিয়াল এগিয়ে থাকলেও এই গল্পে ছাগলছানা বুদ্ধি দেখিয়েছিল। শক্তির দিক থেকে ছাগলছানা না থাকলেও কাজের বিচারে ছাগলছানার বুদ্ধি দুজন থেকে এগিয়ে। 18 নম্বরে কি বলেছে, নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। উত্তর লেখা হয়েছে, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না দাঁড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বলল ইনভার্টেড কমা শুরু, এখন চলো বাড়ি যাই দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? প্রশ্নবোধক চিহ্ন। সে চলতেই পারে না দাঁড়ি, তাই সে বলল ইনভার্টেড কমা শুরু হবে, তুমি যাও আমি কাল যাব দাঁড়ি ইনভার্টেড কমা ক্লোজ। 19 নম্বরে কি বলেছে, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। উত্তর, মস্ত বিপরীত শব্দ হবে ক্ষুদ্র, বাইরে বিপরীত শব্দ হবে ভেতরে, লম্বা বিপরীত শব্দ হবে খাটো, ব্যস্ত বিপরীত শব্দ হবে স্থির, নিঃশ্বাস বিপরীত শব্দ হবে প্রশ্বাস, সর্বনাশ বিপরীত শব্দ হবে উন্নতি, দূরে বিপরীত শব্দ হবে নিকটে। 20 নম্বরে কি বলেছে, এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা গেছে। তুমি আরও এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। উত্তর লেখা হয়েছে, একটা গল্প হচ্ছে চালাক শিয়াল আর বোকা ছাগল, আরেকটা গল্প হচ্ছে একটা বোকা শিয়াল। 21 নম্বরে কি বলেছে, গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে এদের খাদ্য, বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। উত্তর লেখা হয়েছে, নরহরি দাস গল্পে ছাগল, ষাঁড়, শিয়াল, সিংহ ও বাঘ এই 5টি প্রাণীর নাম পাওয়া যায়। ছাগল ঘাস, পাতা প্রভৃতি খায়। ছাগল সাধারণত খামারে থাকে, মানুষ নিজের বাড়িতে পোষেন। এদেরকে গৃহপালিত পশু বলা হয়। এরা খুব নিরীহ প্রাণী। ষাঁড়, এদেরকে বনজঙ্গলে ও রাস্তাঘাটে দেখা যায়। এরা নিরীহ প্রাণী, ঘাস পাতা প্রভৃতি খেয়ে বেঁচে থাকে। শিয়াল হিংস্র প্রাণী, বনজঙ্গলে ঘুরে বেড়ায়। এরা গর্তের মধ্যে থাকে, ছোট ছোট প্রাণী শিকার করে বেঁচে থাকে। সিংহ ও বাঘ, এরা হিংস্র প্রাণী, অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। এদের বাসস্থান বনজঙ্গল। 22 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 22-1 প্রশ্নে কি বলেছে, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটল কিভাবে? উত্তর হবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে ছাগলছানার মা তাকে বলতো, বাইরে গেলে ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। 22-2 প্রশ্নে কি বলেছে, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? উত্তর লেখা হয়েছে, নরহরি দাস গল্পে ছাগলছানা ঘাস খেয়ে এমন পেট ভারী করে যে সে চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় তাকে বাড়ি যেতে বলে, কিন্তু ছাগলছানা ষাঁড়কে চলে যেতে বলে, আর ছাগলছানা বলে যে সে কাল যাবে। ছাগলছানাটি একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতর ঢুকে পড়ে। 22-3 প্রশ্নে কি বলেছে, ছাগলছানাকে শেয়াল ভয় পেল কেন? উত্তর হবে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচিত নরহরি দাস গল্পে ছাগলছানাটা ছিল ভারী বুদ্ধিমান। সে শিয়ালকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দিয়েছিল। সে এটাও বলেছিল 50 বাঘে তার এক গ্রাস। এই কারণে ছাগলছানাকে শিয়াল ভয় পেয়েছিল। 22-4 প্রশ্নে কি বলেছে, বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। উত্তর লেখা হয়েছে, গল্পে দেখা যায় বাঘ শিয়ালকে বেশ করে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে যায়। ছাগলছানার কথা শুনে বাঘের প্রাণ উড়ে যায়। সে ভাবে শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে
খেতে দেওয়ার জন্য এনেছে। সে 25 হাত লম্বা, এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খায়, কাঁটার আঁচড় খায়, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে পড়ে। শিয়াল চেঁচিয়ে মামা আল বললে বাঘ বুঝে যে নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে, সারা রাত ছুটোছুটি করে। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই দিন থেকে বাঘের উপর যে রাগ হলো, সে রাগ আর কিছুতেই গেল না।